Hello friends, welcome back to my channel Life's Wish List Beyond Limitations. আমি সুচন্দা আমার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি গত ডিসেম্বরে আমরা যে উড়িষ্যার বালাসোরের থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটারই একটি অংশ। এর আগের পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তার কারণ এই ভিডিওটা অনেক দিন পর আমি এডিট করে শেষ করতে পারলাম। এর জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসলে মাঝখানে জীবনে ঘটে গেছে অনেক কিছু, আর এই মুহূর্তে আমি রয়েছি ভেলোরে। আমার একটা অপারেশন হওয়ার কথা রয়েছে। যাই হোক, এই ভেলোরের একটা গোটা সিরিজ আসবে পরবর্তীকালে। আপাতত ডিসেম্বর মাসের সিরিজটা শেষ করে নিই। তো চলুন, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম বালাসোর থেকে, যেখানে আমরা ছিলাম চাঁদিপুরে, সেখান থেকে একটা ওয়াটারফলস দেখতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম দেবকুণ্ডে। একটা জঙ্গলের মধ্যে দিয়ে বেশ অনেকটা গিয়ে হেঁটে ট্রেক করে বা হাইক করে গিয়েছিলাম দেবকুণ্ড জলপ্রপাত দেখতে, এবং সেখানে একটা মন্দিরও ছিল। যাই হোক, সেখান থেকে আমাদের সেই দিনের শেষ ডেস্টিনেশন ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। মন্দিরে ঢোকার মুখে টিকিট কেটে নিতে হয় একেবারে গেট থেকে। টিকিটটা কেটে নিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম। বেশ অনেকগুলো সিঁড়ি এখানে উঠতে হয়। বয়স্কদের জন্য একটু কষ্টসাধ্য, তাই হাতে অনেকটা সময় রেখে এখানে যেতে হয়। আবার সিঁড়ি, প্রায় 100-3 সিঁড়ি চড়তে হবে। আমাদের তো অতটা সময় ছিল না, কারণ তখন অলরেডি বিকেল হয়ে গেছে আর প্রায় অন্ধকার হয়ে আসছে। সেই কারণে ভিড়টাও অনেকটাই কমে এসেছিল তখন। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের নামকরণ করা হয়েছে 5টি শিবলিঙ্গের নামে, যা এই মন্দিরের ভেতরে অবস্থিত। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত। কথিত আছে যে ভগবান রামের স্ত্রী সীতা বনবাসের সময়ে এই শিবলিঙ্গগুলিকে স্থাপন করেছিলেন। আরেকটি গল্প অনুসারে রাজা বানাসুর এই স্থানের সৌন্দর্যের কারণে স্বয়ম্ভু লিঙ্গগুলির পূজা করতেন। এই অঞ্চলের প্রধান আকর্ষণ হল একটি চিরন্তন স্রোত, যা নিয়মিতভাবে এই শিবলিঙ্গগুলিকে ধুয়ে দেয় যখন এটি তাদের উপর দিয়ে প্রবাহিত হয়। এই শিবলিঙ্গগুলিতে পৌঁছানোর জন্য স্রোতের সমান্তরাল পাথরের উপর শুয়ে থাকতে হয়, আর জলপ্রবাহের একটি প্রাকৃতিক জলাধারের ভেতরেই এই শিবলিঙ্গগুলিকে স্পর্শ করে পুজো দিতে হয়। পুজো দিয়ে আমরা যখন নিচের দিকে নামছি, তখন বেশ ভালোভাবে চারপাশটা একটু দেখলাম। দিনের আলো তখন অনেকটাই কমে এসেছে। যাই হোক, নতুন করে আর কারোকে তখন প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। সন্ধ্যার পর দোকানগুলোতে আলো জ্বলে উঠেছিল। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এখানে উড়িষ্যার বিখ্যাত গজাও কিনতে পারবেন। একটা নতুন মন্দির হচ্ছে, আর এখানে প্রচুর হোটেলও রয়েছে। সব থেকে ভালো মিস্টার গোবিন্দ যাত্রী নিবাস, এই দিকেও রয়েছে প্রচুর হোটেল। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে আবার আমরা রওনা হয়ে গেলাম নীলগিরির দিকে। আজকের শেষ জায়গা নীলগিরি জগন্নাথ মন্দির দর্শন করা তখনও বাকি রয়েছে।
জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে নীলগিরি রাজবাড়ি। এই নীলগিরি রাজ্য ছিল ব্রিটিশ রাজত্বকালে ভারতের অন্যতম একটা দেশীয় রাজ্য, আর এই রাজ্যের রাজধানী ছিল নীলগিরিতে, যা পরবর্তীকালে আধুনিক নীলগিরি শহরে পরিণত হয়। এই রাজ্যটি উত্তর ও পশ্চিমে ময়ূরভঞ্জ রাজ্য এবং দক্ষিণে বালাসোর জেলা দিয়ে বেষ্টিত ছিল। 1940 সালের হিসাব অনুযায়ী নীলগিরি রাজ্যের জনসংখ্যা ছিল ৭৩,১০৯ জন এবং এর আয়তন ছিল 263 বর্গ মাইল। 1949 সালে এটি বালাসোর জেলায় একীভূত হয়ে যায়। এই পাশটা পুরোটাই ধ্বংসস্তূপ। দিনের বেলায় গেলে হয়তো আলোয় একটু ভালো করে দেখতে পেতাম, সন্ধ্যার পর অন্ধকারে খুব ভালো দেখা যাচ্ছিল না। আর বাঁদিকে রয়েছে কিছু মন্দির, তবে সব জায়গাতেই ভেতরে ছবি বা ভিডিও তোলা বারণ, তাই কোনো রকম ভিডিওগ্রাফি করিনি। স্থানীয় ঐতিহ্য অনুসারে এই নীলগিরি রাজ্যটি নাগবংশী রাজবংশের ছোট নাগপুর অঞ্চল থেকে আগত এক পৌরাণিক পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1525 সালে রাজা নারায়ণ সিং আফগান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে সম্রাট আকবরের সেবা করে নিজেকে আলাদা করেছিলেন। 1611 থেকে 1797 সালের মধ্যে ধারাবাহিকভাবে 7 জন শাসক ছিলেন। 1850-এর দশকে নীলগিরি শাসনকারী রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দন ময়ূরভঞ্জের ভঞ্জ রাজার পুত্র কৃষ্ণচন্দ্র ভঞ্জদেওকে দত্তক নেন, যিনি 1893 সালে নীলগিরির শাসক হিসেবে রাজা শ্যামচন্দ্র মর্দরাজ হরিচন্দন হিসেবে উত্তরসূরি হন। এবার দিনের শেষে আমরা ফিরে চলেছি চাঁদিপুরের দিকে। পথে একটু টি ব্রেক নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা আর্ট কলেজে কোনো একটা অনুষ্ঠান ছিল, তো এত সুন্দর করে সাজানো ছিল, সত্যি এগুলো দেখলেও মন ভরে যায় যে আমাদের প্রতিবেশী রাজ্য শিল্প সংস্কৃতির দিক থেকে কতটা এগিয়ে রয়েছে। যাই হোক, মোটামুটি হাইওয়ের পাশে একটা টি ব্রেক নিয়ে আমরা তারপরে আবার রওনা হয়েছিলাম। আর চাঁদিপুর পৌঁছে একেবারে একটা রেস্টুরেন্টে ডিনারটা করেই আমরা হোটেলে ঢুকেছিলাম। তো উড়িষ্যার বিরিয়ানিটা ট্রাই করলাম, বেশ ভালোই ছিল, খারাপ লাগেনি কিন্তু আমাদের। যাই হোক, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।